একই দিনে রামিসার সাথে সাথে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ধামরাই, মিরপুর মানে অনেকগুলো জায়গায় একই দিনে এরকম ধর্ষণের পর হত্যা বা হত্যা চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। তার আগে শিশু ইরা হত্যাকাণ্ড মানে এটা তো নতুন কিছু দেখছেন। আপনি কি মনে করেন শিশু ধর্ষণ এর আগে হয় নাই? হয়েছে। বেছে বেছে কিছু ধিক্কার জানাই, বেছে বেছে কিছু এটা বিপ্লবী হয়ে যায়। যে আমি গুগল যখন বলাৎকার শব্দটা লিখে সার্চ করি প্রায় শতভাগ খবর আসে মাদ্রাসা কেন্দ্রিক। মাদ্রাসা তো বিশেষ করে ইসলামিক শিক্ষার একটা চর্চা হয় সেখানে, এবং জামাত ইসলাম ইসলামী দল একটা মানে তারা ওই ঘটনাগুলোকে নিয়ে কেন বলে না খুব বেশি বা মব কালচার তো ইউনুস শিখিয়ে গেছে, 32 নম্বর ভাঙা এগুলো তো ইউনুস শিখিয়ে গেছে। প্রতিপক্ষের সাথে মতের নামিন হলে ওকে ধরে জেলে দেওয়া, এগুলো তো শিখিয়ে দিয়ে গেছে মতে। ওকে জেলে দেওয়া তো সে এটা আগে থেকেই আসছে, চলে আসছে। ইউনুস আমলেও হয়েছে, তার আগে আমলে হয়নি, হয়েছে তো। মিয়া গোলাম পরোয়ার তিনি দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ওদিকে আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেখছি যে একটা ফটো কার্ড, সেখানেও মানে বলা হচ্ছে ফেইল স্বরাষ্ট্র। আওয়ামী লীগেরও এরকম ভাবে বলবার উদ্দেশ্যটা কি? তাদের সময়ও অনেক হত্যাকাণ্ড হয়েছে, এরকম ঘটনা। হ্যাঁ, সত্যি আপনার সাথে আমি একমত। আওয়ামী লীগ কোন সাধু হয়ে গেল যে তাদের আমলে কি এগুলো হয়নি? মানে নাসির উদ্দিন পাটোয়ারি এরকম বারবার হামলার শিকার হচ্ছেন। যেটা আমি দেখলাম, নাসিরউদ্দিনকে শারীরিক আঘাতও করা হয়েছে। এই কালচার আমি সমর্থন করি না কোনোভাবে। তা বলেছে আপনি কি আসলে মনে করেন আসুক। যে আসলেই আসবে শেখ হাসিনা? কারণ এর আগেও আমরা শুনেছি চট করে ঢুকে পড়বো, খুব কাছেই আছি শেখ হাসিনা। যে উগ্র রাজনীতির উত্থান হচ্ছে, সেটাকে সেটাকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপির মধ্যে এক সময় না এক সময় ঐক্য হবে। মানে আওয়ামী লীগকে প্রতিহত করা বিএনপির পক্ষে একা সম্ভব হয় না, আবার মানে বিএনপির পক্ষে এদেরকে প্রতিহত করাও একা সম্ভব হয় না। বিএনপিকে একরকম একটা মানে মাইন্ড কারচিপার মধ্যে পড়া যাকে বলে, বলেন ওরকম। জনপ্রিয় একটা রাজনৈতিক দল এবং তাদের জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু রাজনৈতিক শক্তি তারা ওইভাবে তো ওইভাবে তো স্ট্রং না। আওয়ামী লীগ কিংবা জামাতের মতো মিলিট্যান্ট পার্টি তো তারা না। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ছোট্ট রামিসা থেকে ইরা, কিংবা নাম জানা অজানা আরও অনেক নিষ্পাপ মুখ। সারা দেশ জুড়েই চলছে শিশু ধর্ষণের মহোৎসব, এর প্রতিবাদে হচ্ছে আন্দোলনও। কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান কারা দিচ্ছে, কেন দিচ্ছে? ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কিন্তু রামিসা ধর্ষণ নিয়ে ইসলামী এই দলটি সরব হলেও কখনো কি শক্তভাবে সরব হয়েছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া বলাৎকারের প্রতিবাদে? এদিকে আবারও ডিম হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান পাটোয়ারিকে ইঙ্গিত করে বলেছেন, পবিত্র জিলহজ মাসে তো শয়তানকে পাথর মারার কথা, ডিম কেন? অন্যদিকে এই হামলার দ্রুত বিচার না হলে ভায়োলেন্সের হুমকি দিয়ে আসিফ মাহমুদ বলেছেন, ভায়োলেন্স আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। এদিকে জুলাই পরাজিত দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এ বছরই দেশে ফেরার। আওয়ামী লীগের ফেরা নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ নজরুল। সত্যিই কি এবছর ফিরবেন শেখ হাসিনা? রাস্তার আন্দোলন, আওয়ামী লীগের ফেরা, বিরোধী দলের চাপ, ভায়োলেন্সের হুমকি, এত কিছু সামাল দিতে পারবে তো সরকার? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য, শামীম। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সময় দিচ্ছেন। আসলে খুবই মানে দুঃখজনক খবর দিয়ে শুরু করি, বেশ কিছু খবর নিয়ে কথা বলবো। তবে শুরুটা করি রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে। ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে ঘিরে আলোড়ন চলছে, উত্তাপ উত্তেজনা, আন্দোলন রাস্তায় চলছে। এবং শুধু একই দিনে রামিসার সাথে সাথে চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ধামরাই, মিরপুর মানে অনেকগুলো জায়গায় একই দিনে এরকম ধর্ষণের পর হত্যা বা হত্যা চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। তার আগে শিশু ইরা হত্যাকাণ্ড মানে আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে আমাদের সমাজে কি কিছু হলো? মানে আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, সংবাদ বিশ্লেষণ করেন, বিশেষ কিছু কি হলো যে এরকম হচ্ছে, এত ধর্ষণ মানে শিশু ধর্ষণ বিশেষ করে ঘটছে, নাকি সমাজটা এরকমই? আমি তো সমাজে এরকম দেখছি, এটা তো নতুন কিছু দেখছি না। আপনি কি মনে করেন শিশু ধর্ষণ এর আগে হয় নাই? হয়েছে। কিন্তু আমরা যে হারে এটার প্রতিবাদ করি, সিলেক্টিভ ওয়েতে যাই, সেটা হচ্ছে আসল ঘটনা। আপনি যদি ধরেন এখন বলবো যে আপনি ইউনূস ছাড়া আর কিছু পান না। এই যে ইউনূস যে শাসন করলো, সেই শাসনে আপনি দেখেছেন কত নারী ধর্ষিত হয়েছে,
কত ছাত্রলীগ করতো এই জন্য তার বউকে নিয়ে তুলে নিয়ে গেছে, আওয়ামী লীগ করতো সেই জন্য তার মেয়েকে তুলে নিয়ে গেছে। এই ঘটনাগুলোকে আমরা কোনো বিচার করেছি? আমরা সমাজকে ধিক্কার জানিয়েছি? তো আমরা বেছে বেছে কিছু ধিক্কার জানাই, বেছে বেছে কিছু এটা বিপ্লবী হয়ে যায়। আমরা শিশু মৃত্যু নিয়ে কিছু বলি না, আবার ধর্ষণ একটাকে পেয়েছি সেটাকে আবার রাজনীতিকরণ করি। আজকে খেয়াল করে দেখেন আপনি, ঢাকা শহরে, ঢাকার বাইরে, রাজশাহী, খুলনা, আরো কি অনেক জায়গায় ছাত্র শিবির এবং ওদের মহিলা শাখা অনেক জায়গায় মিছিল করেছে, ডেমনস্ট্রেশন করেছে এটার প্রতিবাদে। আমি এটাকে ওয়েলকাম করি, ডেমনস্ট্রেশন। কিন্তু এর ভেতরে যদি আমি ঢুকি তাহলে দেখি যে এখানে রাজনীতি আছে। কারণ এরা অন্য ঘটনাগুলিতে এভাবে করে না প্রতিবাদ। ওই যে 500 শিশু যে আজকে মরে গেল ডায়রি ইয়েতে, হামে। হামে, এবং এই যে ইউনূসের শাসনের এটা যে ব্যর্থতা, এটা বলার লোক নাই। এবং বরং এটা যখন আমরা বলছি তখন ট্যাগ দিচ্ছে যে এরা হামলিগ হয়ে গেছে, এরা দরদ দেখাচ্ছে, এরা আওয়ামী লীগ ফিরিয়ে আনতে চায়, এরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। সেই পুরনো পেঁচাল, যা কিছু হোক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। এবং এই এই ডায়লগ মেরে আর কতদিন চলবে? এটা তো 2 বছর হয়ে গেল শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা তো নিজেই ডিক্লার দিচ্ছে যে চলে আসবে। এখন এদের এত উদ্বিগ্ন হওয়ার কি আছে যে শেখ হাসিনাকে অন্যজন ফেরত আনবে? ফেরত আনার মতো তাহলে কাজগুলো কেন করবেন? ফেরত আনার মতো ঘটনাগুলো কেন করেছেন 2 বছর ধরে? তাহলে এই এই যে কথাগুলো বলবেন, বলবেন যে এখন বিতর্কে চলে যাচ্ছে। আমাদের এটা মহামারী আকারে দেখা দিয়েছে শিশু নির্যাতন না শুধু, মেয়ে শিশু নির্যাতন নয় শুধু, ছেলে শিশু নির্যাতনও। মাদ্রাসাগুলোতে যে ছেলে শিশু নির্যাতন হচ্ছে সেটা বহু রিপোর্ট হচ্ছে, আনিসুল করিম, কিন্তু মেয়ে এইখানে শিশু আমি একটা প্রশ্ন নির্যাতনের করি। যে এই হার- যে এই যে মাদ্রাসাগুলোতে ছেলে শিশু বলাৎকারের খবর আপনি বলছেন, আমি আসলে এই গুগল করে, এটা আমি আগেও একদিন কথা বলছিলাম, যে আমি গুগল যখন বলাৎকার শব্দটা লিখে সার্চ করি, প্রায় শতভাগ খবর আসে মাদ্রাসা কেন্দ্রিক। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিশু বলাৎকারের শিকার, মানে এই খবরগুলো আসে। ফলে হুম, হুম। মানে আপনি যে বলছিলেন না সিলেক্টিভ, আমি এই জন্য প্রশ্নটা করতে চাই যে ধরেন সেটি একটা, মানে মাদ্রাসা তো বিশেষ করে ইসলামিক শিক্ষার একটা চর্চা হয় সেখানে, এবং জামাত ইসলাম ইসলামী দল একটা, মানে তারা ওই ঘটনাগুলোকে নিয়ে কেন বলে না খুব বেশি, বা ওই ঘটনাগুলোকে টার্গেট করে কারেকশনের চেষ্টা কেন করে না, বা করে কি? আমি খুব একটা করতে দেখিনি। আমি মনে করি যে ইসলামিক দলগুলো এগুলো কথা বলা উচিত, মাদ্রাসাতে কথা বলা উচিত, মসজিদে কথা বলা উচিত। মসজিদে যে খুতবা দেয় সেই সময় ছেলে শিশু মেয়ে শিশু নির্যাতন নিয়ে কথা বলা উচিত। আমি প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব মাথা ঘামাই না। এটা যে আমাদের সোসাইটিতে আবার একটা রোগ রোগ হচ্ছে, অমুকের বউ তমুকের সাথে প্রেম করছে কেন? করছে, তার ইচ্ছা হচ্ছে করছে। কিন্তু এই যে শিশু, অবোধ শিশুগুলো যারা সেক্স সম্পর্কে কিছুই জানে না, যাদের অপ্রাপ্তবয়স্ক, তাদেরকে তুমি নির্যাতন করছো, সে ব্যাপারে তুমি কিছু বলো না। তো তুমি যখন এগুলো নিয়ে কথা বলো না, বাকিগুলো তো তোমার খারিজ হয়ে যায়। এবং সেটাই বলছি যে মাদ্রাসার ছেলেগুলো নিয়ে কেন কথা বলে না, কারণ তারা গরিবের ছেলে মেয়ে, গরিবের, গরিব ঘরের ছেলে। তাদের কি হবে? তারা ওইখান থেকে বের হয়ে আবার কোথায় যাবে, কোথায় শিক্ষা নেবে? তাদের একটা বড় ধরনের একটা ওইখানে তো শিক্ষা অনেকটা, অনেক সময় ফ্রি শিক্ষা পায়, খাদ্য পায়। ওই তার মা বাবা এটা নিয়ে কিছু বলতেও পারে না। তো আমাদের হুজুরদের তো এগুলো নিয়ে বলা উচিত, শিশু নির্যাতন নিয়ে। ওনারা ওনারা যদি এটা এটা যদি এই এই কালচার যদি ওনারা পরিবর্তন করতে পারেন, ওনাদেরকে তো মানুষ ভালো বলবে, তাই না? এবং আমি সাংবাদিক, সাংবাদিক হিসেবে যদি আমি চুরি করি, এটা তো শোভা পায় না। আর উনি হুজুর মানে হচ্ছে, ওনারা কি, ওনারা ইসলামের একজন খাদেম। ওনারা যদি এমন কিছু করেন তাহলে সেটা কিন্তু ইয়ের বিরুদ্ধে যায়, ধর্মের বিরুদ্ধে যায়। এটা এই যে মাদ্রাসা শিক্ষাগুলোতে বা শিশু বলাৎকার নিয়ে, আমি যে শুধু বাংলাদেশে আছে এই কালচারটা না, বিদেশেও কিন্তু আছে। আমি একবার ওই ইউএসএ গেলাম 2004 সালে। আমি দেখলাম সেখানে পাদ্রীদের বিরুদ্ধে শিশু নির্যাতনের হেডলাইন 7 দিন ধরে। তো তাহলে সব ধর্মেতেই আছে এই ধরনের অপকর্ম। কিংবা ইন্ডিয়াতে যান, সেখানেও শিশুদের নির্যাতন হচ্ছে এইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানে। আমাদের এখানেও ধর্মীয় প্রতিষ্ঠানে হচ্ছে, কিন্তু ধর্মের লোকগুলো এগুলো করা ঠিক না। তা অধর্মের লোকগুলোরও করা ঠিক না, কিন্তু ধর্মের লোকগুলো আগিয়ে আসতে হবে আগে সবাইকে। কারণ আপনি তো ধর্মজ্ঞান দেন না। আপনি যখন ধর্মজ্ঞান দেন তখন অন্যদের কিভাবে ইয়ে করবেন? তো মেয়ে শিশুদের নির্যাতনের যে বিষয়টা, সেটা আমাদের আলোচনায় দীর্ঘদিন থেকে আছে। এবং এটা রামিসার সঙ্গে যেটা হলো, এটা তো অমানবিক।
একটা মেয়েকে ধর্ষণ করা হলো, তারপর তাকে মৃত্যুর কোলেও ঠেলে দিল। আমরা এভিডেন্স লুকিয়ে ফেলার যে ঘটনাগুলো আমরা দেখছি, দিনের পর দিন একই ঘটনা ঘটছে, এবং যুবতী মেয়েদেরকেও এ ধরনের ধর্ষণের উপর মেরে ফেলছে। আমি বহুদিন থেকে বলছিলাম যে এটা কি আমরা, যেহেতু মানে সর্বোচ্চ সাজা দিয়ে রেখেছি মৃত্যুদণ্ড এই সমস্ত অপরাধের জন্য, যেটা পৃথিবীর অনেক দেশে নাই, সেটার জন্য হচ্ছে কিনা এটা আপনারা দেখেন। আরেকটা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রিতা হচ্ছে। বিচারগুলো 90 দিনের মধ্যে করে ফেলার কথা, কিন্তু হয় না। এবং এখানে আরো একটা বাধা হয় যে কিছু ব্যবসায়ী নারী অমুকের বিরুদ্ধে আমাকে প্রলোভন দেখিয়ে বিয়ের ব্যবস্থা করেছিল, হুম। বিয়ে করতে চেয়েছিল, এখন বিয়ে করে না, এই ধরনের নারীরাও এখানে এখানে একটা গ্যাঞ্জাম পাকাচ্ছে। কারণ তাদের কেস এই শিশুদের কেস থেকে অনেক বেশি, এবং পুলিশ ওদের কেস নিয়ে বড় ইন্টারেস্টেড এই 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 সমস্ত শিশুদের মামলা থেকে। এবং গরিব লোকজন অনেক মানে অসহায় লোকজনই তো বেশিরভাগই ধর্ষিত হয়, তাদেরই ছেলে মেয়েদের বেশি বেশি এই ধরনের অবহেলার শিকার হয় বা এই ধরনের নির্যাতনের শিকার হয়। তো ওরা আবার আইন আদালতে এগুলো কিন্তু নড়তেও পারে না। এটাও আরেকটা আরেকটা ঘটনা বিচার না পাওয়ার ক্ষেত্রে। জি, নিশ্চয়ই জনাব আনিস আলমগীর, মানে সব শ্রেণীর মানুষের মধ্যে এগুলো হয়। কেউ, কেউ মুখ ফুটে বলতেও পারে না বা বলেও না। মানে বিষয়গুলো এরকম। কিন্তু এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সয়লাব হয়ে গেছে বিষয়টি, যে এই ধরনের শিশু ধর্ষণের ক্ষেত্রে শরিয়া আইন জারির একটা দাবি উঠেছে। আপনি কি মনে করেন যে এটি আসলে স্বয়ংক্রিয়ভাবে উঠছে, নাকি এটা কি উঠানো হচ্ছে, বা আপনার মত কি এই শরিয়া আইন জারির প্রসঙ্গে? শরিয়া আইন তো আমি মোটেও সমর্থন করি না। বাংলাদেশে কেন শরিয়া আইনের ইয়ে হবে? শরিয়া আইনের পালন করতে গেলে এদের সবার আগে তো কল্লা যাবে এদের বেশি, কারণ এরাই তো এগুলাতে করে, যারা শরিয়া আইন নিয়ে কথা বলতেছে, বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এগুলো শরিয়া আইনের কথা বলছে, ওরাই তো অনাচার করছে, ওদের অনাচারই তো মিডিয়াতে বেশি আসে। সো শরিয়া আইন আমি মনে করি না যে বাংলাদেশের জন্য এখন প্রযোজ্য। যে আইন আছে সেই আইনই প্রয়োগ করুক, সেখানেই তো সেই আইনটাই তো ঠিক মতো প্রয়োগ হচ্ছে না। শরিয়া আইন তো পরের ব্যাপার। শরিয়া আইন কি? এটা প্রকাশ্যে কাটা মারা, এই তো। তো এইটা তো কোনো, আপনি একদিক দিয়ে মানব মানব মানবাধিকার চাইবেন, বিশ্বের সেরা মানবাধিকার রাষ্ট্র হবেন, আরেক দিক দিয়ে প্রকাশ্যে এই ধরনের কাটাকাটি করবেন। তো দুইটাই তো সাংঘর্ষিক। স্বরাষ্ট্রমন্ত্রীও এই বিষয়টা এভাবেই অনেকটা নাকচ করেছেন, এবং দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী গেছেন রামি স্যার বাসায়, তার বাবার সাথে কথা বলেছেন। রামি স্যার বাবা খুবই মানে প্রধানমন্ত্রীর তার সাথে দেখা করাতে খুবই স্বস্তি, বা খুবই একটা খুবই ইতিবাচক একটা তিনি একটা ফিল দিচ্ছেন, বলছেন ইতিবাচকভাবে বিষয়টি। কিন্তু তিনি যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে, বা তারা যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে স্লোগান উঠছে ভুয়া ভুয়া, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। কি মনে হয় এটি কেন হচ্ছে? মানে বিচারিক প্রক্রিয়া তো অন্তত রামিসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিচারিক প্রক্রিয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে, কিন্তু কেন মানে এত দ্রুত ভুয়া ভুয়া স্লোগান উঠছে? কি মনে হয়, বা কারা তুলছে? ওইটাই আমি বলছিলাম। আমি ওইটাই বলছিলাম যে সিলেক্টিভ হওয়া এবং রাজনীতি করা, এখানে রাজনীতি হচ্ছে। এখানে যে রামিসের ব্যাপারে সরকার কিংবা পুলিশ প্রশাসন কেউ গাফেলতি করেছে এখনো পর্যন্ত তো কেউ আমরা কোনো রিপোর্ট দেখিনি। বরং যত তড়িৎ এটা পারে সেই ব্যবস্থা, মানে, এবং মেইন ভিকটিমকেও ধরে ফেলেছে। ভিকটিম পালিয়ে গিয়েছিল, তাকে ধরছে, তার স্ত্রীকে ধরেছে। তো সরকার আর কি করবে? সরকার এখন ওদেরকে ধরে নিয়ে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা কি চাচ্ছে? তো সেটা তো দেশের আইনে নাই, কিভাবে দেবে? সো আমি মনে করি যে এটা এক ধরনের অসভ্যতা, যেখানে প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, তারা সমবেদনা জানাতে গিয়েছেন, তারা এমন কোনো কাজ তো করেনি যে আপনি ভুয়া ভুয়া বলবেন ওইখানে। এটাই হচ্ছে রাজনীতি, এটাই বলছে। আজকেও আমি দেখলাম, আজকে মানে শুক্রবারও আমি দেখলাম যে সেখানে মিরপুরে বিরাট মিছিল, এবং এদের 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 বিএনপি কে উদ্দেশ্য করে, সরকারকে উদ্দেশ্য করে। কি কারণে মিছিল আমি তো এটা জানি না। আপনি আপনি যদি সত্যিকার অর্থে মানবদরদী হন, শিশু নির্যাতন চান, তাহলে যে 500 শিশুর ব্যাপারে আপনি কেন নীরব? 500 শিশু হত্যা যখন হয়েছে, শিশুকে যখন আহ, আহ, বিনা ইয়েতে হচ্ছে, এবং এই সরকারকে আপনি দায়ী করেন, এই সরকারও তো এটার সাথে আছে, তাদের আমলও মরতেছে। ইউনুস এটার মেইন কালপ্রিট, ঠিকই আছে, কিন্তু এই সরকারও তো আছে। কই এটা নিয়ে তো কোনো মিছিল করেন নাই, এটা নিয়ে তো কোনো আপনাদের টু শব্দ নাই। কেন নাই? কারণ ইউনুস এটার সাথে জড়িত, আপনারা খুব ভালো করে জানেন। এবং ইউনুস আপনাদেরকে এই সমস্ত অপরাজনীতি করানোর জন্য স্পেস দিয়েছে। 5ই আগস্টের পরে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র করা, বাংলাদেশটাকে একটা মুক্তিযুদ্ধ মুছে দেওয়া, বঙ্গবন্ধুকে মুছে দেওয়া, স্বাধীনতাকে মুছে দেওয়া, প্রতিপক্ষকে হামলা করা, লুট করা, এবং এই যে ধর্ষণ করা,
এগুলো তো ইউনূস শিখিয়ে গিয়েছে। মব কালচার তো ইউনূস শিখিয়ে গেছে, 32 নম্বর ভাঙা এগুলো তো ইউনূস শিখিয়ে গেছে। প্রতিপক্ষের সাথে নাম মতের নামিন হলে ওকে ধরে জেলে দেওয়া, এগুলো তো শিখিয়ে দিয়ে গেছে। তো আপনারা সেই 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 শিখানোতে প্রতিপক্ষকে জেলে দেওয়া তো সে এটা আগে থেকেই আসছে, চলে আসছে। ইউনুস ইউনুস আমলেও হয়েছে, তার আগের আমলে হয়নি? হয়েছে তো। না না, মব করে ধরে দেওয়া এটা প্রতিপক্ষকে এভাবে হয়নি, এটা পুলিশ ধরে নিত। প্রতিপক্ষকে দেখিয়ে দিত প্রতিপক্ষ ওইখানে আছে ধরে নেন, নিজেরা পুলিশ হয় নাই কেউ। এগুলো মব কালচার, এগুলো ইনুস শুরু করে দিয়ে গেছে। তো ইনুস এই সমস্ত শুরু করে দিয়ে গেছে বলে যারা ইনুসের দ্বারা বেনিফিশিয়ারি, তারা এখন ইউনুসের বিরুদ্ধে কিছু বলবে না, এবং যারা আমরা বলছি তারা কালফিট হয়ে যাচ্ছে ওদের চোখে। ওদেরকে বলছে হাম লীগ, অমুক লীগ, তমুক লীগ। এবং ওই যে শুরুতে আমি যেটা বলছিলাম, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। ইউনুসের বিরুদ্ধে কিছু হইলেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। এটাও বলে না যে এই সরকারকে ফেলে দিতে চায়, জি। শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। তার কারণ শেখ হাসিনা ট্রাম্প কার্ড হয়ে গেছে, এটা খেলানো যায় খুব শেখ ভালো করে হাসিনাকে ফেরত আনা একটা সব বড় জায়গায়। আলোচনার জায়গা, ওইটা একটু পরে আমরা আসি। কিন্তু এই যে মানে বলছিলাম যে আপনি বলছেন সিলেক্টিভ রাজনীতি হচ্ছে। আমরা দেখলাম জামায়াত ইসলামের মানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ওদিকে আবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেখছি যে একটা ফটো কার্ড, সেখানেও মানে বলা হচ্ছে ফেইল, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি তাদের দিয়ে বলা হচ্ছে তারা ফেইল্ড এই রামিসা হত্যাকাণ্ডের ঘটনায়। মানে আম, এখানে আবার আওয়ামী লীগও যেমনটি বলছে, জামাতের কথাও তেমনটি মনে হচ্ছে। মানে কি মনে হচ্ছে, এটা কি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা, বা আওয়ামী লীগেরও এরকমভাবে বলবার উদ্দেশ্যটা কি? তাদের সময়ও অনেক হত্যাকাণ্ড হয়েছে, এরকম ঘটনা তো ঘটেছে। এই ঘটনা তো শুধু এখন ঘটছে তেমনটা না। হ্যাঁ সত্যি, আপনার সাথে আমি একমত। আওয়ামী লীগ কোন সাধু হয়ে গেল যে তাদের আমলে কি এগুলো হয়নি? সামাজিক অবক্ষয় তো হচ্ছেই, সবসময় এটা জারিই আছে। সেই আমলে হয়েছে, এই আমলে হয়েছে, ইউনূসের আমলে হয়েছে। ইউনূসের আমলে এগুলাকে অবাধে হইতে দিয়েছে, অন্য আমলে সরকার এটা অ্যাক্ট করছে, পার্থক্য এটাই। এই আমলের পার্থক্য হচ্ছে যে সরকার সেখানে গেছে, সরকার প্রধান সেখানে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে একজনের বাড়িতে। ইউনূসের আমলে সেটা হয় না, ইউনূস সেটা চুপ করেছিল, ইউনূস বরং আর আসিয়া হইতে হত্যাকাণ্ডে দিয়েছে। যেমন ওই সময় খুব দ্রুত বিচারের দিকে গেছে, ইউনুস আমলেই তো সেটি হয়েছে। হ্যাঁ ও হয়েছে, দ্রুত বিচার হয়েছে, কিন্তু কই সেটা সাজা কোথায় গেল? আসিয়ার আমলে তো গিয়েছে সেখানে, মানে সবাই উড়ে গিয়েছিল, জানাজা অংশ নিয়েছিল। রেজাল্ট কি হলো? রেজাল্ট তো হয়নি। আপনি দেখেন, আমি শুরুতে যেটা বলতেছি, এরা গরিব শ্রেণীর লোক, এরা বিচার পায় না। এবং এই গরিব শ্রেণীর লোকদের উপর নির্যাতন করা সহজ হয়। আপনি বড় লোকদেরও এরকম বহু নির্যাতন হচ্ছে বা হচ্ছে, সেটা আপনি জানেনও না। হ্যাঁ, কিন্তু এই গরিবদের নির্যাতন গুলো আর বাইরেও আসে। হ্যাঁ, জানেন না মানে তখন তাদের সাজা অন্যভাবে হয়, তারা যেভাবে যেভাবে নিক। তো আমার মনে হচ্ছে যে এটা যেটা আমি শুরুতে বলছিলাম, এটা এটা নিয়ে রাজনীতি হচ্ছে বেশি, এখনো হচ্ছে রাজনীতি। এবং এটা রাজনীতি বন্ধ করা উচিত, এবং সিলেক্টিভ না হয়ে আমাদের প্রত্যেকটা ইস্যুতে আমাদের কথা বলা উচিত। এটা যে শুধু, এবং এই যে হাম হাম নিয়ে যেটা হচ্ছে, আওয়ামী লীগ শুধু হাম নিয়ে কথা বলবে সেটাও না, আওয়ামী লীগ অন্যগুলো নিয়ে বলবে। আওয়ামী লীগ কি কারণে ইয়েকে, প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে ব্যর্থ বলবে, আমার মাথায় আসে না। কি কারণে ব্যর্থ হবে? তারা তো গিয়েছে, তারা তো করছে, তারা তাদের দায়িত্ব পালন করছে। এবং জামাত যদি এটা করে থাকে সেটা তো কমপ্লিট রাজনীতি। এবং তাদের বুঝতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা পারছে না, এক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বড় চক্ষুশূল হয়ে গেছে। এখন একটু এটা আর একটা প্রসঙ্গে একটু আসি। যেটি দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবারও ডিম হামলার শিকার হয়েছেন। আবারও তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। বিচারের দাবিতে থানার সামনে গিয়ে বসেছিলেন, আহ, সেখানে স্লোগান হয়েছে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম বারবার হামলার শিকার হচ্ছেন, এই বিষয়ে আপনি মানে কি বলবেন? এবং দেখলাম যে ছাত্র দলের একজন নেতা আমানুল্লাহ আমান তিনি বলছেন জিলহজ মাসে শয়তানের উপর পাথর মারার কথা, সেখানে ডিম মারা হয়েছে। মানে একরকম নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করেই বললেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, ডিম তো একটা ক্ষোভ প্রকাশের একটা ভাষা, স্বাভাবিক এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত ভাষা। এটা যে বাংলাদেশে হচ্ছে তা তো না। কিন্তু ঢিল মারাটা ভালো না আর কি, বা শারীরিক আঘাত করা, যেটা আমি দেখলাম নাসিরউদ্দিনকে শারীরিক আঘাতও করা হয়েছে। এই কালচার আমি সমর্থন করি না কোনোভাবেই। তবে নাসিরউদ্দিনের ব্যাপারে দীর্ঘদিন থেকে তো অভিযোগ, উনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যাকে ইচ্ছা, আমার কথাগুলো যদি অপছন্দ হয় আমার বিরুদ্ধে একটা বলে দিলেন, বলে ওরা, এনসিপি লোকজন বলেও। তো এই যে কালচারটা, আমরা যা ইচ্ছা তা আমি বলে দিলাম,
একজনের বিরুদ্ধে, এটা কোনো, এবং তারা তো একটা পদে আছে, নাসিরউদ্দিন বা তার দলের অন্যান্য নেতা, বড় বড় নেতারা, তারা তো তাদের পদমর্যাদা রাখা উচিত। তারা যদি আরেকজন প্রতিপক্ষকে বা মত পছন্দ হচ্ছে না ওরকম লোকদেরকে গালাগালি করেন এবং আজে বাজে কথা বলেন, তো তাদের সমর্থক যারা থাকে তারা তো উত্তেজিত হতেই পারে। এবং এখানে তারা যে তাদেরকে বলছে নাসিরউদ্দিনকে যে ডিম মারার যে বিষয়টা, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা আরো কোনো কেউ নির্দেশ দিয়েছে? আমি তো বিশ্বাস করি না। কিন্তু নাসিরউদ্দিনকে যদি নাসিরুদ্দিন অবশ্য শায়েস্তা দাবি করতে করছেন যে হয়, আইনমন্ত্রীর লোকজন তাকে এরকম তার উপর হামলা করেছে। তো ও হইতে পারে তার এলাকায় যদি আইনমন্ত্রীর লোকজন থাকে, আইনমন্ত্রীর লোকজনের সাথে যদি তাদের বিরোধ থাকে, হতে পারে। আমি একটা জিনিস খেয়াল করেছি, নাসিরউদ্দিন এই কাভারেজ পাওয়ার জন্য যেমন আবল তাবল বকে, তেমনি আরেকটা জিনিস খেয়াল করেছি, কোথাও জুমার নামাজে গেছে, আমি ওই ওই গত সপ্তাহে দেখলাম আরেকটা ভিডিও, হাজার হাজার লোক তার পিছনে দৌড়াচ্ছে। বাপরে বাপ, মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি গিয়েছেন সেখানে বা প্রধানমন্ত্রী গিয়েছেন। তো এই ধরনের অ্যারেঞ্জ মিটিং যদি করি, আমি আমি কোথায় নামাজ পড়তে যাচ্ছি এটা যদি পাবলিশ করি, আমি আমি যদি সেখানে আমার সাঙ্গ পাঙ্গদের একত্রিত করি, তাহলে আমাদের প্রতিপক্ষ তো এটা এটা অন্যভাবে নিতেও পারে, যে এত ডেমনস্ট্রেশন কেন করছো এখানে, তুমি কোন রাজপুত্র আসছো বা কোন নেতাজি চলে আসছো, তোমার জন্য পুরো মসজিদ কাঁপায় দিচ্ছে এবং মসজিদের ভিতরে স্লোগান দিচ্ছে, মসজিদ থেকে বের হয়ে মানুষ, অন্য মানুষ বিরক্ত হচ্ছে। তো আমি মনে করি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার বানানো দরকার নাই। আপনি যদি এত বিরাট নেতা হয়ে যান, মাঠে বক্তৃতা দেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দেন কেন? এটা এটা আমি আজকের ঘটনার সাথে সম্পৃক্ত বলছি না, নাসিরউদ্দিনকে এটা অ্যাভয়েড করতে বলছি আমি। তার ধর্মীয় প্রতিষ্ঠানে এগুলো করা উচিত না। না, ধরেন আর আমাদের আমাদের নাসির নির্বাচনী প্রচারণা শুরু করে মাজার জিয়ারত থেকে শুরু করে, মানে আমাদের তো ধর্মীয় বিষয়টাকে কাজে লাগানোর একটা সংস্কৃতি তো আছেই। এটা তো নতুন না নাকি? আছে, সেটাও আছে, সেটাও আছে, মাজারে মাজারে যাওয়াটাও আছে। আবার সেই যেই মাজারে গিয়ে ফুল দিচ্ছে, যেই মাজার দিয়ে শুরু করছে, সেই মাজারকে আবার ভাঙতে যায়। সে যখন আবার অন্য গোষ্ঠী সেটা ভাঙতেছে, তখন আবার চুপ থাকে। তো মাজারের প্রীতি ভোট আসলে বেড়ে যায়, আবার ভোট ভোট শেষ হইলে মাজারকে ভাঙে। এই সমস্ত হিপোক্রেসি দেখতে দেখতে মানে আমরা তো মানে বিরক্ত হয়ে গেলাম। তো এখন আমি আবার যেটা জি। বলছি, নাসিরউদ্দিনকে হামলাকে আমি সমর্থন করি না, এবং আমি মনে করি যে ওনার নেতা হিসাবে ওনার আর একটু সংযত হওয়া উচিত। আর এই ধরনের কালচার, লোক জড়ো করার কালচার ধর্মীয় প্রতিষ্ঠানে, সেগুলো অ্যাভয়েড করলে সামনে বোধহয় ভালো হয়। জি। এখন এই ঘটনারও দ্রুত বিচার চাইছেন সেই দলেরই নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, এবং তিনি বলছেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে সেটা দেখিয়েছি, তিনি এটি বলছেন। মানে আবার সেই হুম। ভায়োলেন্সের প্রসঙ্গটি আসছে। মানে ভায়োলেন্সকে কদিন পর পর আমাদের দেখতে হবে। তখনও আমরা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে পরবর্তীতে শুনেছিলাম যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। সেই অস্ত্রগুলো কোথায়? আবার কি মানে সেই অস্ত্র ব্যবহার, ভায়োলেন্স, তার একটা মানে সংকেত বা ইশারা দিয়ে রাখা হচ্ছে, হুমকি দিয়ে রাখা হচ্ছে? এটা আসিফ মাহমুদ কিংবা তার দলের লোকদেরকে আপনি কোশ্চেন গুলো বেটার হতো। আমি তো এটা জানি না, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু অবজারভেশন আছে আমার, সেটুকু আমি অলরেডি পত্রিকা আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছি, যে আমি এটার এই ভায়োলেন্সের নিন্দা করেছিলাম জুলাইতে। আমি বলেছিলাম আমি শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার এই যে পিরিয়ড চেঞ্জ চেয়েছিলাম, একটা সরকার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু যখন আমি এই ভায়োলেন্সের বিরুদ্ধে লিখেছি, তখন এরা আমার বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ করছে যে আমি শেখ হাসিনার পক্ষ নিয়েছি। হ্যাঁ। কিন্তু তো আজকে তখন শান্তিপূর্ণভাবে কি সেটা সম্ভব হতো বা হচ্ছিল? 17 বছরের মতো তো হয়ে যাচ্ছিল। শান্তিপূর্ণভাবে কি হওয়ার মতো পরিস্থিতি ছিল? ছিল, থাকবে না কেন? যখন জগতে সবাই নেমে যাবে, এরশাদ এরশাদ বিরোধী আন্দোলনে কি অশান্তিপূর্ণ হয়েছিল? আমরা রাস্তায় নামি নাই? সেখানে কি রাস্তায় কিলাকিলি হয়েছিল? যখন জনতা রাস্তায় নেমে যাবে, তখন এখানে তো কোনো স্কোপ নাই আর। আপনি এখন এখন দেখতে হবে যে আপনি কত জনতা নেমেছে। এই যদি 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 জনতা নামে যে টার্গেট কিলিং করে করে ইস্যু তৈরি করে, তাহলে এটা অভ্যুত্থান হয় না তো। এগুলা যে যেরকম অভ্যুত্থান হয় সেরকম প্রতিক্রিয়া হয়। আমি তো আপনাকে উদাহরণ দিচ্ছি, আমরা তো সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তো ঢাকা শহরে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, এবং এরশাদের পতন হতে বাধ্য হয়েছে না? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন জনতা খেপে যায়, এবং আমাদের বাংলাদেশে যতগুলো এ ধরনের ক্ষমতার পরিবর্তন হয়েছে, এরশাদ পিরিয়ড বলেন বা অন্য পিরিয়ডে বলেন, 75 বলেন, এখন বলেন, সবগুলোতে সেনাবাহিনী জড়িত ছিল।
কিন্তু এটা তো এরশাদ সেনাবাহিনী যদি ধরেন যে আমলে যদি তুলনা দিই সে সময় একজন মানুষ একটা হত্যাকাণ্ডের পরপর মানে এরশাদ ক্ষমতা ছাড়লেন, এখানে তো অনেকগুলো হত্যাকাণ্ড ঘটলো, সরকারি হিসাবে 800-র মতো একটা তালিকা পাওয়া যায়। হুম, এবং তারপরে গিয়ে আমরা দেখলাম যে আসলে ক্ষমতা ছাড়া একটা বিষয় হলো, মানে একই রকমভাবে কি এরশাদের টনক যেভাবে নড়েছিল বা এরশাদ সেই সময়কার সরকারের টনক যেভাবে নড়েছিল, আওয়ামী লীগ সরকারের টনক কি সেভাবে নড়েছিল মানে শান্তিপূর্ণভাবে? কোনোদিনই নড়ে না। আমি তো বললাম আপনাকে, এর আগের সেন্টেন্সে বললাম, এগুলো সেনাবাহিনী যখন ক্ষমতা মানে ক্ষমতার উপর থেকে হয়ে যায়, লাঠিয়াল বাহিনী সাজবে না বলে দেয়, তখনই এদের পতন হয়। শেখ হাসিনারও ওইভাবে হয়েছিল, এরশাদেরও ওইভাবে হয়েছিল, 90 আগে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো হয়েছে, 96-তেও তাই হয়েছিল। এই ক্ষমতা পরিবর্তন সবগুলো এরকমই হচ্ছে। তো এখানে যে বিপ্লব করে মহা উদ্ধার করে ফেলেছেন তা না। কথা হচ্ছে যে সেনাবাহিনী তখন কোন দিকে অবস্থা নিয়েছিল। এরশাদ এরশাদের আমলেও সেই একই অবস্থা, আমরা বিপ্লব করে মহা কিছু করেছিলি তা না। আমরা যখন রাস্তায় নেমেছি, সেনাবাহিনী দেখেছে যে আর পথ নাই, রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, দেশ যখন অবরুদ্ধ হয়ে যায়, তখন কি হবে? এভাবে ক্ষমতার পরিবর্তন হয়। এখন আসিফ মাহমুদরা সশস্ত্র করেছে, সেটা তারা স্বীকার করছে এখন। এখন সে তার নিজের স্বীকারোক্তিতে আসতেছে। এর আগে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকেরা বলেছিল আমরা রেল ভেঙেছি, আমরা অমুক করেছি, আমরা সড়ক ভবনে হামলা করেছি, তারপর টেলিভিশনে হামলা করেছি, সেগুলোকে ওনারা গুরুত্ব দেন নাই। এখন প্রথম সারির নেতারা বলতেছেন যে আমরা এগুলো করেছি, ভায়োলেন্স আমরাই করেছি। এবং আপনি নিজে আবার আসিফ মাহমুদের আরেকটা উদ্ধৃতিও দিচ্ছেন যে সশস্ত্র হামলার ছিল, প্রস্তুতি ছিল তাদের। তো এখন তো ইন্ডেমনিটি পেয়ে গেছে এই সমস্ত ঘটনাবলিতে, ভবিষ্যতে এগুলো রেকর্ড হবে বরং এদের জন্য। এবং ইন্ডেমনিটি তো শেষ না, সেই জন্যই এরা আওয়ামী লীগ ভীতিতে মরে। এই যে রাজনীতি এই যে হুম। 5 আগস্টে যেটা ঘটলো, সেটা তো শান্তিপূর্ণভাবে হতে পারতো। এই রাজনৈতিক দল যারা যারা বিতাড়িত হলো, তারা যদি আবার আবার যদি তাদের মধ্যে যারা কালপ্রিট ছিল তাদেরকে বাদ দিয়ে যদি রাজনীতি করার সুযোগ হতো, তাহলে এরশাদ যেমন ক্ষমতায় হারানোর পর 3য় নম্বর দল হয়েছিল, আওয়ামী লীগও হয়তো 3য় নম্বর দল হতো। কিন্তু আওয়ামী লীগকে তো সেই সুযোগটাই দেওয়া হয়নি। একটা ইনক্লুসিভ ইলেকশন তো এখানে হয় নাই। জি। এখানে যে ধরনের ইলেকশন হয়েছে, এখন সেই ইলেকশন নিয়েই কথাবার্তা হচ্ছে, সেই ইলেকশনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতেছে। এই সরকার কতদিন থাকবে? এই যে আপনি বলতেছেন বাবা শেখ হাসিনার যে বিষয়টা, শেখ হাসিনা আসবে কি আসবে না, এই কথাগুলো তো আর দরকার হইতো না, আসলেও আসছেন, আপনি আসেন। কিন্তু এই ক্ষমতার স্থায়িত্ব নিয়ে তো এখন ভয়ভীতি লেগে গেছে। এবং আপনি যা কিছু বলেন, কিন্তু ক্ষমতার স্থায়িত্বের প্রশ্ন যখন আসবে, তখন আবার এরা এক হয়ে যাবে, আওয়ামী লীগের বিরুদ্ধেই এক হবে, আওয়ামী লীগকে তখন একসঙ্গে প্রতিরোধ করার জন্য ডাক আসবে। হুম। আহ, মানে যেমন আমি গতদিন কথা বলছিলাম একজন আওয়ামী লীগ নেতার সাথে, সাবেক তিনি জাতিসংঘ সাবেক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি বলছিলেন যে বিএনপির অনেক নেতারা মূল্যায়িত হয় নাই এই সময়ে, ফলে তাদের সাথে একটা যোগাযোগ, আওয়ামী লীগের একটা যোগাযোগ, আমি জিজ্ঞাসা করছিলাম সরাসরি যোগাযোগ হচ্ছে আপনাদের? তিনি অবশ্য সেই সময়টা অস্বীকার করে বলছেন না, এরকম সরাসরি মৌখিক বা লিখিত যোগাযোগ হতে হয় না, আমাদের রাজনৈতিক নেতাদের সাথে একটা টেলিপ্যাথিও হয়। মানে শেখ হাসিনার হুম। ফেরার ব্যাপারে আমি জিজ্ঞাসা করছিলাম। তো শুধু কি মানে আওয়ামী লীগকে প্রতিরোধে তারা একজোট হয়ে যাবে বলে এমন হতে পারে, নাকি আসলে কখনো আওয়ামী লীগ বিএনপিরও একটা মানে সমঝোতা হতে পারে, যোগাযোগ হতে পারে? ভবিষ্যৎ রাজনীতিতে উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের বিক্ষুব্ধ কতজনের সাথে তাদের দেখা হয়ে গেল বা তাদের যোগাযোগ হলো, পরোক্ষভাবে হলো, সেটা দিয়ে বিপ্লব করে ফেলবেন, এগুলো আমার কাছে বাকওয়াজ মনে হয়। যেটা বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে মৌলবাদী উত্থান হচ্ছে, যে উগ্র রাজনীতির উত্থান হচ্ছে, সেটাকে সেটাকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ কিংবা বিএনপির মধ্যে এক সময় না এক সময় ঐক্য হবে। এবং এই ঐক্যের কোনো বিকল্প নাই। হুম। কারণ আওয়ামী লীগকে ছাড়া এদেরকে প্রতিহত করা বিএনপির পক্ষে একা সম্ভব হবে না তখন। হুম। মানে আওয়ামী লীগকে প্রতিহত করা বিএনপির পক্ষে একা সম্ভব হয় না, আবার মানে বিএনপির পক্ষে এদেরকে প্রতিহত করাও একা সম্ভব হয় না, বিএনপিকে একরকম একটা মানে মাইন্ড কারচিপার মধ্যে পড়া যাকে বলে ওরকম একটা অবস্থায় পড়ে থাকে। বিএনপি তো শক্তির দিক থেকে যদি আপনি বলেন জনপ্রিয় একটা রাজনৈতিক দল, এবং তাদের জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু রাজনৈতিক শক্তি তারা ওইভাবে তো না, ওইভাবে তো স্ট্রং না। আওয়ামী লীগ কিংবা জামাতের মতো মিলিট্যান্ট পার্টি তো তারা না। সেই জন্যই তাদের এই স্ট্রাগল করতে হবে। তাদের জনসমর্থন আছে, তারা ফেয়ার ইলেকশন হলে তারা ভোটে জিতে যায় অনেক জায়গায়। কিন্তু এই এই যে রাস্তার মারামারি যেটা,
সেটাতে তারা জামাত এবং আওয়ামী লীগের মতো দক্ষ না। এই প্রশ্নটা একটু পরে করি যে চাপ সামলাতে পারবে কিনা, এত রকম চাপ যে সৃষ্টি হচ্ছে সেটি সামলানোর মতো দক্ষতা বিএনপি কতটুকু রাখে, প্রশ্নটা পরে করি। কিন্তু এই প্রশ্নটা একটু করতে চাই যে এই যে শেখ হাসিনা ফিরবেন বলছেন, শেখ হাসিনা ফিরবেন এ বছরই ফিরবেন তিনি ঘোষণা দিচ্ছেন, পরিস্থিতি কি সেরকম আপনার মনে হয় এবছর? কারণ অনেকগুলো বাস্তবতা তো মানে আমরা জানি যে মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা এই বিষয়গুলো আছে, বা রাজনৈতিক বাস্তবতা, পরিস্থিতি আছে শেখ হাসিনার ফেরার? আমি শেখ হাসিনা ফেরার কোনো পরিবেশ এখানে দেখি না, প্রয়োজনও দেখি না। মানে বাংলাদেশের মানুষ এখনো শেখ হাসিনার জন্য অস্থির হয়ে তাকে খুঁজছে, সেরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি। সরকার মাত্র ক্ষমতা এসেছে 3 মাস। এই 3 মাস একটা হানিমুন পিরিয়ডও তো শেষ হয় নাই। আমরা তো ইউনূসকে 6 মাস দেওয়ার পরে দেখছি জাহান্নাম চালাচ্ছে, এবং ইউনূস প্রথম দিন থেকে জাহান্নাম চালিয়ে গিয়েছিল, জাহান্নামের শাসন দেখিয়েছিল। সেই ক্ষেত্রে এখানে তো একটা স্থিতিশীলতার প্রশ্ন আসছে। বিএনপি এখন একটা স্থিতিশীল দেশ চাওয়ার, মানে যাতে থাকে সেই চেষ্টা করে যাচ্ছে, এবং এই স্থিতিশীলতা কামনা করার স্বার্থে তারা ইউনূসের গং যারা আছে, যারা জামাত এবং এনসিপি যে সমস্ত আস্ফালন দেখাচ্ছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশনও নিচ্ছে না, এবং ইউনূসের অপকর্মের জন্য কোনো সাজার যে আদালতে যত চ্যালেঞ্জ হচ্ছে সেগুলো নিচ্ছে না। তো তারা তো চাচ্ছে যে কোনো রকম ভাবে দেশটা স্থিতিশীল হোক। বিএনপি তো এটা চাচ্ছে। বিএনপি রাজনৈতিক সংঘাত যেতে চায় আমার তো মনে হয় না। আর বিএনপি যখন রাজনৈতিক সংঘাতে যাচ্ছে না, বিএনপি যখন আওয়ামী লীগের উপর স্ট্রিম রোলার চালাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এমন কি পরিবেশ তৈরি হয়েছে যে বাংলাদেশে এখন মানুষ একযোগে শেখ হাসিনাকে চাচ্ছে। কারণ মানুষ তো কয়দিন আগে মাত্র ইলেকশন যাওয়ার পর মাত্র একটু হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এখন এখন কি কারণে চাইবে? আমি জানি না তারা কোন কোন ইয়ে থেকে, মানে কোন চিন্তায় তাদের মনে হচ্ছে যে শেখ হাসিনা এই বছরই ক্ষমতায় চলে বা এই দেশে চলে আসবে। আপনি কি মনে এবং করেন, বিএনপি তো বা বলেছে আপনি কি আসলে মনে আসুক। করেন যে আসলেই আসবে শেখ হাসিনা? কারণ এর আগেও আমরা শুনেছি চট করে ঢুকে পড়বো, খুব কাছেই আছি, শেখ হাসিনার ফোন আলাপের মাধ্যমে শুনেছি। মানে আসলেই কি এরকম, নাকি এটা একটা রকমের মানে চাঙ্গা করার জন্য বলা বা কথার কথা বলা? আপনার কাছে কি মনে হয়, তিনি কি আসলে মিন করছেন যে তিনি এবছরই দেশে ফিরবেন? আপনার কি মনে হয়? আমি তো বললাম পরিস্থিতি এমন না যে উনি উনি আসবেন, সেরকম পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে না। তো যখন বাংলাদেশে এই পরিস্থিতি বিরাজ করছেন না, উনি উনি যদি বলেন যে আমি আমি চলে আসব, তাহলে উনি উনি কোন ভরসায় আসবেন সেটা আমি জানি না, এবং সেটা তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানে। সেই ব্যাপারে আমার কোনো অভিমত নাই এখানে। বাট আমি মনে করি যে ওনার ধৈর্য ধরা উচিত। একজন নাগরিক হিসেবে আমি যেটা ওনাকে পরামর্শ দেব, সেটা হচ্ছে ওনার ধৈর্য ধরা উচিত। এবং ওনার নেতাকর্মীরা এখনো জেলে আছে। বারবার সরকারকে হুমকি দেওয়া, এই এবং সম্পর্ক খারাপ করা, এটাগুলো জরুরি না। উনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে। বাংলাদেশ একটা দুর্যোগ কাল পেরিয়ে এখন একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে। এখন যদি অস্থিতিশীল কিছু হয়, সেই জন্য শুধু যে বর্তমানে যারা ক্ষমতার বাইরে আছে তারা দায়ী থাকবেন তা না, শেখ হাসিনাকেও দায়ী করা হবে, এবং সেক্ষেত্রে তার নেতা কর্মীদের প্রতি স্ট্রিমরোল চালানো হবে। আমি মনে করি যে সবকিছু সময় বলে দেয়, ওনার একটু ধৈর্য ধরা উচিত। ওনার বরং এখন বেশি মনোযোগ দেওয়া উচিত তার দলের আহ, দল সংগঠিত করার ব্যাপারে। দল দল সংগঠিত করা, দলের নেতৃত্ব চেঞ্জ করা, এই সমস্ত বিষয়গুলো যদি উনি গুরুত্ব দেন, তাহলে সময় আসবে। সে সময় উনি অবশ্যই দেশে আসতে পারেন। উনি যদি নিজের দেশে আসতে চান, ওনাকে কে বাধা দেবে? সরকারও তো বাধা দিচ্ছে না, কিংবা বিরোধী দলও তো বলছে না আপনি আসতে পারবেন না। মানে তার উনি ৮০ আসবেন, বছর তবে বয়স, আমি কতদিনই আসবো। বা ধৈর্য আমি ধরবেন? ধরেন ইউনূসের বয়স তো আরো বেশি, সে ক্ষমতায় ভোগ করছে না বহুদিন। তো শকুনের মতো বসেছিল, কখন রাষ্ট্রের মধ্যে গন্ডগোল লাগবে তারপর এসে ক্ষমতা দখল করবে, সেটা করেছে না। এখন উনি তো, শেখ হাসিনা তো এক্সপিরিয়েন্সড লোক। ওনার তো আর ওনার তো আর এসে ক্ষমতা যদি পাওয়ার সৌভাগ্য হয়, উনি তো এসে বসে থাকার লোক না, যে রাষ্ট্র কোথায় যাবে কিভাবে চলবে এরকম কিছু হবে না। তো ইউনূস যদি আসতে পারে, কারণ মাহাথির তো 99 সাল বা 90-এর উপরে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে। এরকম নজির বহু আছে। মূল বিষয় হচ্ছে আপনি সুস্থ আছেন কিনা। সুস্থ থাকলে তো উনি রাজনীতিতে আসতে পারবেন, তার দলের নেতা কর্মীরা যদি চায়। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে ওনার দেশে আসার যে গল্প, দেশে আসার যে হুমকি,
এগুলো আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। এবং উনি এই ধরনের যদি কিন্তু ধরেন যদি কিন্তু এটা ধরেন এর মধ্যে আরো কয়েকটা বিষয় আছে জনাব আনিস আলমগীর, যেমন ধরেন ডাক্তার জাহেদ তিনি বললেন যে শেখ হাসিনা ফিরলে তার সাথেও ইনসাফ করা হবে, তার সাথেও এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। এদিকে মাহফুজ আলম তার পোস্টে সেটি দেখেছেন আওয়ামী লীগ ফিরেছে তিনি বলছেন। অন্যদিকে আসিফ নজরুল সাবেক আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে, তাদের দম্ভ মিথ্যাচার ইত্যাদি ইত্যাদি বিষয় আসলে হচ্ছে। মানে হঠাৎ করে সবাই আওয়ামী লীগ ফিরেছে এই বিষয়টা নিয়ে মেতে উঠলো কেন বা এটা হতে ফিরছে? পারে যে শেখ হাসিনার বক্তব্য থেকেও হতে পারে। শেখ হাসিনার বক্তব্যের পরে তো মাহফুজ এটা দিয়েছিল। মাহফুজ যে কথাগুলো বলেছে অকপটের সত্য কথাগুলো বলেছে। যদিও এখানে শেখ হাসিনা ফিরবে যেরকম পয়েন্ট গুলো দিয়েছে কেন ফিরবে, এবং প্রত্যেকটা পয়েন্টই ভ্যালিড ছিল। শুধু এটা যোগ করতে পারতো আমি বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে ফেলেছি, এবং আমরা আরো আরো আম, ওই ইয়েতে ক্ষমতায় থাকাকালীন, মন্ত্রিসভা থাকাকালীন নিজেরা এটা নিয়ে চুপ করেছিলাম, কোনোদিন টু শব্দ করিনি। এগুলো যোগ করলে আরো ভালো হতো। বাট প্রত্যেকটা পয়েন্টেই সে যথার্থ বলেছে, এবং এটা হতাশা থেকে বলেছে। হতাশা থেকে বলেছে বলেই পরবর্তী স্ট্যাটাসে আবার বলছে যে এই তোমরা আমার উপর এত রাগ করছো কেন, আমি কি মিথ্যা বলেছি, কি অমুক বলেছি। এবং সেই ক্ষেত্রে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় ইনিয়ে বিনিয়ে, তাদেরকে প্রতিহত করার ডাক দিয়েছেন। তো এইটা ভাগ্য ভালো আমরা একটা দিন বলতে পারি যে সে অন্তত ডিলিট করে দেয় নাই বা হাইড করে দেয় নাই, ওটা রেখেছিল, যেটা আগে করতো। কোনো একটা কথা বললে যখন একটু উল্টাপাল্টা গালি খাইতো অন্য তরফ থেকে, তখন এটা হাইড করে দিত। তো বাস্তবতার দিক থেকে তার কথাগুলো ঠিকই আছে যে বাংলাদেশে তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল না। ক্ষমতা থেকে যারা গদিচ্যুত হয়েছে, যারা 17 বছরে এমন এটা কি বলবো কর্তৃত্ববাদী শাসন করে গিয়েছে, অনেককে অখুশি করেছে, বিরোধী দলের মত কে দমন করেছে, কথা বলার স্বাধীনতা দেয় নাই। এই যে মৌলবাদী গোষ্ঠী যে খুব ক্ষিপ্ত, সেই ক্ষিপ্ততার তো কারণ আছে, তারা অবদমিত ছিল। এখন তারা সেই একই স্টাইলে আওয়ামী লীগকে অবদমন করছে। এই যে অবদমন, এই অবদমন যে বিস্ফোরণ হয়, তারা এটা ভাবছে না যে আমাদেরকে যেভাবে আওয়ামী লীগ অবদমনের করে রেখেছিল এবং বিস্ফোরিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল, আমরাও ঠিক এদেরকে যে অবদমন করছি তার তার প্রতিফলন আমরাও পেয়ে যাব। এবং এটা 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 ন্যাচারালি ঘটবে। সো সার্বিকভাবে মাহফুজ যে কথাগুলো বলেছিল সেটা যেমন সত্য, এবং এই সত্যর মধ্যে এটাও সত্য লুকায়িত ছিল যে কাজগুলো তারা করেছে। ইসলাম, ইয়ে, মাজার ভাঙা, তারপরে বঙ্গবন্ধুকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, 24 দিয়ে 71-কে ঢেকে দেওয়া, সবগুলো পয়েন্টই ঠিক আছে। এবং 32 নম্বর ভাঙা। তারপরে যে যে কথাটা থাকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার ক্ষমতায় আসতেছে কেন, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ তো ন্যাচারাল, তারা যদি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করত, তারা যদি একটা ইনক্লুসিভ রাজনীতির কথা চিন্তা করত, রাষ্ট্রটাকে তার পথে এগিয়ে দিয়ে যেত, আমরা যেটা আশা করেছিলাম ইউনূসের কাছে, সেটা তো হয় নাই। সেটা হয় নাই বলে আওয়ামী লীগের আসার ক্ষেত্র তৈরি হয়েছে। আওয়ামী লীগ তো এখানে আসলেই তো এখানে আজকে আওয়ামী লীগ নিয়ে যত কথা হচ্ছে, আওয়ামী লীগ যত প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এগুলো তো ইউনূসের দুঃশাসনের কারণে হয়েছে, ইউনূসের অপশাসনের কারণে হয়েছে, মব সংস্কৃতির কারণে হয়েছে, যেটা আশকারার যেটা কারণে আপনি হয়েছে। বলছেন যে মাহফুজ আলম যথার্থই লিখেছে, কিন্তু আবার অন্যদিকে হ্যাঁ, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটি লিখছেন তিনি বলছেন আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। তো কি হয়েছে? আওয়ামী লীগের দম্ভ কোন কালে ছিল না? আগেও ছিল, এখনো ছিল, সবসময় ছিল। এটা নতুন কিছু না, উনি এমন মহা জ্ঞান কিছু দিয়ে যান নাই। এখন এখানে যা বলেছে উম, মাহফুজ, সেটাই সত্য। আপনি বলছিলেন একটু আগে যে জামাতে ইসলাম মানে তারা এই যে মানে সিলেক্টিভ রাজনীতি করছে, রামিসা হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে, কিন্তু হামে 500 শিশু মারা গেল তাদেরকে নিয়ে কেন কথা বলছে না? এই যে হুম, উপদেষ্টারা কথা তো বলছেন, আসিফ নজরুল কথা বলছেন, মাহফুজ আলম কথা বলছেন, কিন্তু মানে তাদের যে সময়ের হামের মৃত্যু সেই বিষয়টা তারা বলছেন না। বা ধরেন যেটা নিয়ে আপনারা অনেক সমালোচনা করছেন, অর্থনীতিবিদদের সমালোচনা করছেন, বাণিজ্য চুক্তি, সেটি নিয়ে তো তারা বলছেন না। আহ, মানে হুম। কি মনে হয় এটি এটি মানে এখানে ওই একই সিলেক্টিভ? জায়গা, হ্যাঁ। ও একই জায়গা। ইউনূস, ইউনূস আব্বা হুজুর, ওর বিরুদ্ধে যায় কথা, যতগুলো দায় দায়িত্ব গুলো তো ওদের আব্বা হুজুরের ঘাড়ে যাবে। এখন সেটা কিভাবে সমালোচনা করবে? তারা ওই এক জায়গায় আটকে আছে। তারা যদি চোখ মানে খুলে, যদি সমালোচনার জায়গায় সমালোচনা করতো, তারা যদি সিলেক্টিভ না হতো, তারা যদি দেশের কল্যাণ চায়, তারা যদি মনে করে যে
এই যে এই দেশটাকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে, এই দেশটাকে টুকরো টুকরো করে আমাদের কোনো লাভ নাই, তাহলে তারা এটা নিয়ে কথা বলতো। তারা এটা নিয়ে কথা বলে না, এই জন্যই যে সে অপকর্মের দায় তা ওদের ঘাড়ে আছে। ওরাই তো এগুলো করেছিল। ইউনূস তো একা না। ইউনূসের সহযোগী কারা? এই আসিফ নজরুল বলেন, এই আসিফ বলেন, যা আদার্স যেগুলো আছে, এই মাহফুজ বলেন, এরা কি দায় দায়িত্ব এড়াতে পারবে? তো ওরা কার সমালোচনা করবে? নিজের গায়ে কি নিজে থুতু দেবে ওরা? এখন মানে সেই প্রশ্নটা একটু ফিরে আসি যে ধরেন এই যে আহ, শেখ হাসিনা ফেরার একটা চাপ বা হুমকি যদি বলি, অন্যদিকে পদত্যাগের কথা বলছেন মানে জামাত ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রামিসা হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে রাস্তায় আন্দোলন শুরু হয়েছে। মানে এতগুলো চাপ সামলাতে পারবে সরকার? আমি কোনো চাপ দেখছি না। এগুলো সিম্পল। আপনি ক্ষমতায় থাকলে আপনার বিরুদ্ধে কিছু লোক তো কথা বলবে। আপনি একটা দেশের প্রধান বিরোধী দল বা প্রধান দলকে আপনি ক্ষমতার বাইরে রেখেছেন, যারা টু শব্দ করতে পারছে না, তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে পড়ে আছে, তারা একটা মিছিল করলে তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে দিচ্ছেন। তো এত যে অবদমন আপনি করছেন, তার প্রতিক্রিয়া তো একটু একটু হবে, সেই চাপ তো আপনাকে নিতেই হবে। আবার আপনি আপনার ক্ষমতায় যেতে পারেনি আরেকটা রাজনৈতিক দল, তারা বড় সংখ্যক ইয়ে পেয়েছে, এটা কি বলে, সংসদ সদস্য পদ পেয়েছে। তারা তো তার নিজেরা যে একটা বড় রাজনৈতিক দল সেটা দেখানোর জন্য কিছু তো করবেই। তারা তো জাতীয় পার্টির মতো এই যে গৃহপালিত বিরোধী দল হিসাবে তাহলে পরিচিত হয়ে যাবে। কারণ এটা তো সবাই জানে, আমরা আর মামুদের ইলেকশন ইলেকশন হয়েছে, আমরা ভাগাভাগি করে নিয়েছি, আমরা আন্ডার টেবিল ডিল করেছি। তো এটা এটা আপনি যখন রাজপথে কিছু নিয়ে বলবেন না, তখন তো এটা নিয়ে সমালোচনা হবে। সমালোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলেক্টিভ কেন করছো? রাজপথে যদি আন্দোলন করতে হয় তাহলে ভালোভাবেই করো, সব ইস্যু নিয়ে করো, সরকারের ব্যর্থতা নিয়ে করো। এই ব্যর্থতাগুলো যদি করা, এগুলো যদি আহ প্রতিবাদ করা হয়, সরকারেরও উপকার হয়, দেশেরও উপকার হয়। সরকারও চলতে পারে যে আমরা কোন জায়গায় ভুল করছি। কিন্তু সিলেক্টিভ যদি ইয়ে হয়, ইস্যু হয়, তাহলে তো সরকার বুঝতে পারবে না আসলে কোন জায়গায় ভুল করছে তারা এবং কোন পথে যাওয়া উচিত তাদের। তারা তো বুঝতেছে এগুলো হচ্ছে হিংসা বা কথার মানে প্রতিহিংসা বশত করছে বা দেখানোর জন্য করছে। কিন্তু মানে আপনি বলছেন যে এই চাপগুলো আসলে সরকারের গায়ে লাগবে না, সেই রকম শক্ত অবস্থানে থাকতে পারবে। আপনি এর আগে বলেছিলেন যেমন সেনাবাহিনী মানে সরে গেলেই সরকারের অবস্থা খারাপ হয়ে যায়, যেটা এরশাদের কথা বললেন, বা আপনি 5ই আগস্টে শেখ হাসিনার কথা বললেন। মানে এই জামাত ইসলাম তো বলছে আরও একটা গণ অভ্যুত্থানের কথা। আহ, সরকার তার মানে যেখান থেকে সাপোর্ট পাওয়ার কথা পাবে তো সময় মতো? গণ অভ্যুত্থান কি এদের ছেলে খেলা? 2 দিন পর পরই হবে। গণ অভ্যুত্থান যদি হয় সেটা জামাত করবে। জামাত যদি করবে সেটা, সামনে যদি যেটা অপেক্ষা করছে সেটা হচ্ছে গৃহযুদ্ধ, গণ অভ্যুত্থান না। কারণ আপনি একটা একটা প্রধান রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অবদমন করে আপনি গণ মানে গণ অভ্যুত্থান ঘটাবেন, এটা এমনি এমনি থাকবে? গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাস তো বলে না 10-15 বছরের আগে আগে হয়েছে কখনো। বাংলাদেশে গণ অভ্যুত্থান এত সহজে আর হচ্ছে না। যেটা হবে, যেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আমাদের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক সিদ্ধান্ত যদি আমরা পরিবর্তন না করি, সেটা হবে গৃহযুদ্ধ। দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। মানে আসলেই দেশ কোন দিকে যায় আর সেখান থেকে কোনো দিকে ইতিবাচক দিকে ফেরানো যায় কিনা সামনে, সেটি নিশ্চয়ই দেখবার বিষয়। অনেক ধন্যবাদ যুক্ত হয়ে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।